তোদের যেটা মেনলি পড়াবো সেটা হচ্ছে আমরা যে আগের দিন পিএইচ পড়েছিলাম, পিএইচ এর গুরুত্ব কেমন ভাবে, মানে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কিভাবে পিএইচ কাজ করে, বা পিএইচ এর গুরুত্বটা কতটা বা কিরকম ভাবে প্রভাব ফেলে, সেইগুলো আমরা দেখবো। ঠিক আছে, আগে আমরা এমনিই বলেছিলাম পিএইচ মেনলি কি হয়, 0 থেকে 14 পর্যন্ত হয়, যেখানে স্বাদ হচ্ছে প্রসম, মানে যেখানে অ্যাসিড ও ক্ষার কারো জিনিস পাওয়া যায় না, মানে অ্যাসিডের বৈশিষ্ট্য পাওয়া যায় না, ক্ষারের বৈশিষ্ট্যও পাওয়া যায় না, সব থেকে মিডিল পজিশন হচ্ছে প্রসম। ঠিক আছে, যেটা হচ্ছে কত, 7। এবারে তুই যত জিরোর দিকে এগাবি, এটা 7, তুই যত জিরোর দিকে এগোবি কি হবে, তত অ্যাসিডের দিকে এগোবি আস্তে আস্তে, আর যত 14-র দিকে এগোবি 7 থেকে, তত হচ্ছে ক্ষারের দিকে। আমি এই যে তীর চিহ্ন দিয়ে দিয়েছি রে, 0-র দিকে এগোলে অ্যাসিড, আর 14-র দিকে এগোলে ক্ষার, আর মাঝখানে আছে প্রসম। ঠিক আছে, এটা আমরা আগের দিন পড়েছিলাম, দেখেছিলাম। আজকে দেখবো কিভাবে প্রভাব ফেলে। আচ্ছা, প্রথমে আমরা দেখবো কি না, মানব জীবনে মানে মানুষের শরীরের মধ্যে প্রথমে দেখ, আমি একটা অপশন এ দিয়েছি, দেখ দাঁতের ক্ষয়। এগুলো তোরা সবাই দেখেছিস, দেখ যখন আমরা যে কোনো কিছু খাই, খাওয়ার পর কি হয়, যে কোনো কার্বোহাইড্রেট বা শর্করা এগুলো কি হয়, বুঝতেই পারছি আমাদের দাঁত যে আছে, দাঁত, সেই দাঁতের কি হচ্ছে, ফাঁকে 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 ঢুকে যায়। কখনো কখনো যদি বড় বড় কিছু ঢুকে যায় তখন এমনি নিজেই বুঝতে পারিস, আর না হলে বুঝতেই পারিস যে মোটামুটি লেগে থাকে, তুই যতই মুখ মানে পরিষ্কার করে মুখ ধুয়ে নে, কিছু কিছু হয়তো লেগে থাকতে পারে, বা একবারে যদি কেউ করে নিস তখন আলাদা ব্যাপার, বাট অনেক সময় লেগে থাকে। ঠিক আছে, এবার লেগে থাকলে কি হয়, ওই যে দাঁতের ভেতরে বা দাঁতের ফাঁকে ফাঁকে ওই কার্বোহাইড্রেট বা শর্করাগুলো লেগে আছে, তখন কি হয় না, ওর ভেতরে যে ব্যাকটেরিয়া গুলো থাকে তার প্রভাবে কি হয়, ওটা পচন ঘটে যায়। মানে তোর যে কার্বোহাইড্রেট বা শর্করাটা লেগেছিল, ওটার পচন ঘটে যায়, পচন ঘটে কি করে, অ্যাসিড তৈরি করে, অ্যাসিড উৎপন্ন করে। তাহলে যদি অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিড উৎপন্ন মানে কোন দিকে, 7 থেকে 0 দিয়ে কোনো একটা দিকে। এবারে এই অ্যাসিডের পরিমাণ পিএইচ যদি 5.5 বা তার নিচে চলে যায়, তখন কি করে, ওই যে তোর যে পচন ঘটে যেটা তৈরি করেছে অ্যাসিডটা, ওটা কি করে, দাঁতের আস্তে আস্তে ক্ষয় করতে শুরু করে। বোঝা গেল? তাহলে 5.5-এর মোটামুটি নিচে চলে গেলে ওই অ্যাসিডটা তো দাঁতের ক্ষয় করতে থাকে। তাহলে এইভাবে কি হবে, তুই যদি দীর্ঘদিন ধরে হয় তো দাঁতটা দেখবি আস্তে আস্তে ক্ষয়ে 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 চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে কি মানব জীবনের প্রভাব। তো এর থেকে প্রতিকারের উপায় কি আমাদের, তাহলে বোঝা গেল। তাহলে 1 নম্বর, দাঁতের ক্ষয় কিভাবে হয়, না কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যগুলো কি হয়, আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে বা দাঁতের মাঝে লেগে মানে লেগে যায় বা লেগে থাকে। সেগুলো কি হয় না, ওখানের ব্যাকটেরিয়ার প্রভাবে পচন ঘটে এবং অ্যাসিড তৈরি করে। আর ওই অ্যাসিড কি হয়, যদি 5.5 বা তার নিচে যদি পিএইচ হয়, তখন আস্তে আস্তে কি করে দাঁতের ক্ষয় করতে শুরু করে এবং ধীরে ধীরে দাঁতের ক্ষয় হতে থাকে। তো এটা কি হলো, প্রভাব হলো। তাহলে আমাদের তো এর থেকে বাঁচতে হবে, মানে প্রতিকার চাই, তো আমার তো সলিউশন চাই, যে কি মানে কি করলে আমাদের দাঁতের ক্ষয়টা হবে না। তো সলিউশন কি, তাহলে 1 নম্বর বোঝা গেল। এইগুলো কিন্তু লেখার কিছু নেই, আমি তো আর অত বানিয়ে বানিয়ে লিখতে পারছি না। এইগুলো মানে তোকে লিখতে হবে বানিয়ে বানিয়ে আর কি, এগুলো তো পরীক্ষায় পড়বে, তোকে লিখতে হবে। আর এইগুলো তুই বানিয়ে বানিয়ে লিখতে পারবি, মেন যেটা তোর ফোকাস, সেই ফোকাসটা তোর একই থাকবে। বাদ বাকি তোরা যে যার মতো গেঞ্জিয়ে গেঞ্জিয়ে বানিয়ে বানিয়ে লিখবি। তা বলে এত গেঁজাস না যে 2 নম্বরের একটা কোশ্চেন দিয়েছি তুই 1 পৃষ্ঠা লিখে দিয়েছিস। 2 লাইন 3 লাইন ঠিক আছে, ম্যাক্সিমাম 4 লাইন, মানে এর বেশি খুব একটা লিখিস না, মানে ইতিহাস হয়ে যাবে তাহলে। এটা বিজ্ঞান, ঠিক আছে? তো কি হয়েছে, সেই লিখে দিলি দাঁতের ক্ষয়। তো এবার কি হবে, যেটা বললাম, এবার প্রতিকার দরকার আমার। কি প্রতিকার, মানে কি করলে আমার দাঁতের ক্ষয় হবে না, সেটা হচ্ছে কি না, যেহেতু অ্যাসিড উৎপন্ন করছে, তো আমাদের কি করতে হবে, ওখানে ক্ষারীয় কিছু দিতে হবে, যার ফলে কি হবে, ওই অ্যাসিড আর ক্ষারটা মিশে কি করবে, লবণ তৈরি করবে ও জল উৎপন্ন করবে, তো দাঁতের ক্ষয় থেকে বেঁচে যাবে। তার জন্য কি করা হয়, যখনই খাবি, লাঞ্চ হোক বা ডিনার, বেশিরভাগ ডিনারের সময় করা উচিত, তার কারণ আছে। ডিনারের পর কি করবি, ডিনার মানে হচ্ছে রাতের খাবার, ঠিক আছে? তো রাতের খাবারের পরে কি করবি, না টুথপেস্ট বা কলগেট যাই হোক সেটা দিয়ে একবার যদি দাঁত তোরা মেজে নিস, তখন কি হবে, ওই টুথপেস্ট কি হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। ক্ষারীয় প্রকৃতির হওয়ার ফলে কি হয়, তুই যখন দাঁত মাজছিস, ব্রাশ করছিস যখন, তখন কি হয়, ওই ক্ষারীয়টা মানে ওই ক্ষারক যেটা আছে টুথপেস্টের মধ্যে বা কলগেটের মধ্যে, সেটা কি হয়, ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তার ফলে পিএইচটার 5.5-এর নিচে নামে না, সেটা জল উৎপন্ন করে দেয়, ফলে প্রশমর দিকেই থাকে, আর তোর দাঁতটা ক্ষয়ের হাত থেকে বেঁচে যায়। এরপরে আমরা একটা জিনিস দেখবো, খুব ভাইটাল জিনিস, আর পরীক্ষাতেও খুব পড়ে, পরীক্ষাতেও প্রচুর পড়ে পরীক্ষাতে। আচ্ছা, সেটা আমরা বলি, প্রথমে আমরা একটু গল্প করি, একটু মানে ওই গেঁজাখড়ি গল্প করি একটু, মানে এটাই লিখতে হবে তোকে, যাই হোক আমি গল্প মানে বলবো আর কি। সেটা হচ্ছে, আমাদের যখনই দেখবি, আমাদের তো এমনিই তো পলিউটেড, মানে
খুব একটা তো বাতাসটা ভালো নয়, এয়ার কন্ডিশন খুব একটা ভালো নয়, খুব পলিউটেড, মানে খুব দূষণ ঘটে আর কি। এবারে আমাদের এই যে বাতাসে কি হয়, অনেক কিছু গ্যাস, খুব মানে ক্ষতিকারক গ্যাস ভাসে, যেগুলো তোর ক্ষতিকারক হলে অনেক কিছু গ্যাস ভাসে, যেগুলো কি হয় জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, আর যেগুলো কি হচ্ছে ক্ষতিকারক। এবারে বাতাসের মধ্যে কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে, সালফার ডাই অক্সাইড থাকে। সেগুলো আমি দেখ এখানে গোল গোল করে লিখেছি, মানে এগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে আর কি, সেই জন্য এখানে লিখেছি দেখ। এই একটা মানে সব জায়গায় তো লিখতে পারছি না, আমি জাস্ট লিখেছি কিছু কিছু আর কি। তাই এ পাশেও লিখেছি। এগুলো হচ্ছে মেঘ, ঠিক আছে, মেঘ হয়ে বৃষ্টি পড়ছে। আর এইগুলো হচ্ছে গ্যাসে মানে বাতাসে ভেসে বেড়াচ্ছে, এই গ্যাসগুলো মানে সব জায়গায় আছে, আমি কিছু এঁকেছি আর কি। এইগুলো হচ্ছে বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর এইখানে কি হচ্ছে, মেঘ হয়ে বৃষ্টি পড়ছে। এবারে এই যে গ্যাসগুলো যে ভেসে বেড়াচ্ছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন রকম গ্যাস আছে আরো। এবার যখন মেঘ হয়ে বৃষ্টি পড়ছে যখন, তখন কি হয় না, বৃষ্টির সঙ্গে এই যে গ্যাসগুলো মিশে গিয়ে কি করে, অ্যাসিড উৎপন্ন করে। বোঝা গেল কি? তাহলে মেন কথা কি হলো আমার, গ্যাসগুলো জলের সঙ্গে মিশে অ্যাসিড উৎপন্ন করে। যেমন ধর সালফার ডাইঅক্সাইড ধরলাম আমি, আচ্ছা অন্য কালিটা নেই, সালফার ডাইঅক্সাইড এটা কি করে, জলের সঙ্গে মিশে উৎপন্ন করে কি, H2SO3। H2SO3 যেটাকে বলা কি সালফিউরাস অ্যাসিড। SO4 হলে সালফিউরিক অ্যাসিড, না হলে সালফিউরাস অ্যাসিড। SO3 হলে কি হবে, H2SO4 সালফিউরিক অ্যাসিড। অন্য কিছু একটা ধর, NO2 ধর, Na2 প্লাস H2 কি হবে, HNO3 প্লাস আরো কিছু একটা উৎপন্ন হবে, যাই হোক আমি HNO3 হচ্ছে, HNO3 নাইট্রিক অ্যাসিড। বা যদি কার্বন ডাই অক্সাইড হয় তখন কি হবে, H2CO3 কার্বনিক অ্যাসিড। তো যাই হোক আমি কি বলছি, যে গ্যাসের সঙ্গে জলটা মিশে কি উৎপন্ন করে, অ্যাসিড। আর এক্ষুনি বললাম অ্যাসিডের পিএইচ মাত্রা কত, 7-এর থেকে কম। তো এই যে তাহলে কি হলো, তাহলে বৃষ্টির জল এমনি কি হয়, 7-এর কাছাকাছি হয়, প্রশমর কাছাকাছি হয়। কিন্তু যখনই বৃষ্টির জলের সঙ্গে এই অ্যাসিডগুলো মিশে যায়, তখন কি হয়, সার্বিকভাবে বৃষ্টির জলের পিএইচ এর মাত্রা কিন্তু 7-এর থেকে কমে যায়, মানে সোজা কথা আম্লিক হয়ে যায়। এই যে আম্লিক বৃষ্টি দেখেই বলে কি অম্ল বৃষ্টি। অম্ল মানে আম্লিক, আম্লিকের থেকে অম্ল এসেছে, ঠিক আছে। আর বৃষ্টি হচ্ছে বলে এটা বৃষ্টি, এটাকেই বলে কি অম্ল বৃষ্টি। তাহলে কি হচ্ছে, বাতাসে ভাসমান বিভিন্ন গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে কি উৎপন্ন করে, অ্যাসিড উৎপন্ন করে। তার ফলে বৃষ্টির জলের পিএইচ এর মাত্রা কত হয়ে যায়, 7-এর নিচে নেমে যায়। এই জন্য এই যে বৃষ্টিটাকে, এই যে আম্লিক বৃষ্টিটাকে বলে কি অম্ল বৃষ্টি। তোদের পরীক্ষায় খুব পড়ে অম্ল বৃষ্টি, কি উদাহরণ দিয়ে দেখাও 2 নাম্বার। এবারে আসি, তাহলে বোঝা গেল অম্ল বৃষ্টি। অ্যাকচুয়ালি পিএইচ এর লিটমাস পেপার যেটা হয়, সেটাই কি হয় না, যত বেশি অ্যাসিড বা ধর 0, আমি বললাম যে 0, 1, 2, 3, 4, এইগুলো যে পিএইচ এর মান আছে, সেই মাপের অনুযায়ী তোর কি হয়, রং হয়ে যায় একটা। লিটমাস পেপার যখন দিবি অ্যাসিডে, যেরকম তোর অ্যাসিড হবে সেই রকম ভাবে তার রংটা একটা দেখা যাবে, সেরকম একটা রং পাওয়া যায়। যখনই হয়তো দেখা গেল যে এই রং এলো, তখন পিএইচ পেপারের সঙ্গে মেলাবি যে এই রংটা কোথায়, তখন দেখতে পাবি যে এই রং। বা পিএইচ মিটারও পাওয়া যায়, যার সাহায্যে তুই পিএইচ বোঝা যায়। তো আমরা দাঁতের ক্ষয় পড়লাম, এবারে পড়বো কি, তারপরে পড়লাম অ্যাসিড বৃষ্টি, অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। আচ্ছা হ্যাঁ, অম্ল বৃষ্টিও বলে অ্যাসিড বৃষ্টিও বলে, দুটোই একই। অম্ল মানে হচ্ছে আম্লিক, আম্লিক আসছে কোথা থেকে, অ্যাসিড থেকে, দুটোই একই, ঠিক আছে। তো তারপরে আমরা কি পড়বো, 2 নম্বরে কি পড়েছিলাম দেখ, মৎস্য চাষের প্রভাব। মৎস্য চাষে হচ্ছে একই রকম অ্যান্সার, একটু আলাদা হবে, ঠিক আছে। তো কি হয়, একই জিনিস, সেই গ্যাস ভাসছে, অ্যাসিড মানে তৈরি হচ্ছে, জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি হচ্ছে। তারপরে কি হবে না, ওই যে অ্যাসিডটা তৈরি হলো, মানে সোজা কথা অম্ল বৃষ্টি যেটা হলো, জলের সঙ্গে মিশে যেটা অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হলো, ওটা কি হবে, নদী নালা পুকুর যদি থাকে, ঝিল, এইগুলোতে এসে পড়বে। আর ওইগুলোতে সে কি পড়লে কি হবে, ওখানে যে জল আছে সেই জলটাকে কি করে দেবে, আম্লিক করে দেবে। যদি বেশি অ্যাসিড থাকে, অ্যাসিডের মাত্রা যদি বেশি হয়, তাহলে কি করবে, পুরো জলটাকেই অ্যাসিড করে দেবে। মানে হচ্ছে কি, পিএইচ এর মাত্রা আস্তে আস্তে করে মানে কমিয়ে দেবে আর কি, 7-এর থেকে কমিয়ে দেবে। নর্মাল জল যেটা হয়, এমনি যেটা জল হয়, সেটা কি হয়, 7 হয় পিএইচ এর মাত্রা। কিন্তু যখনই অ্যাসিড বৃষ্টি হল, তখন কি হয়, পিএইচ এর মাত্রা কমিয়ে দেয়। এবার
একটু আদ্র যদি কমে যায় কোনো যায় আসে না, ধর 7 থেকে 6.7 হয়ে গেল, 6.8 হলো, তো খুব একটা প্রবলেম হয় না কিছু, ঠিক আছে। কিন্তু যদি 5.5 বা 5.6 এর নিচে চলে যায়, তখন কি হচ্ছে, মৎস্য চাষে বা যেখানেই বল, তুই দাঁতের ক্ষয়েও একই জিনিস, 7 থেকে 6.8, 6.7, 6.5 হলে খুব একটা ক্ষতি কিছু হয় না। কিন্তু যখনই ওটা 5.5 বা 5-এর নিচে চলে যায়, তখনই গন্ডগোলটা হয়। তো এর ফলে কি হয়, মাছ কি হচ্ছে, মারাও যেতে পারে। যদি অ্যাসিড বৃষ্টি মানে যদি ওর মাত্রা, আম্লিকের মাত্রা বা অম্ল হওয়ার মাত্রা বা অ্যাসিডিটির মাত্রা যদি বেশি হয়, তাহলে কি হচ্ছে, মাছ মারাও যেতে পারে। তো সেই জন্য এই যে অ্যাসিডটা, এর জন্য প্রতিকারের উপায়টা কি? প্রতিকারের উপায় হচ্ছে, তোরা অনেকেই দেখে থাকবি হয়তো, প্রতিকার কি করা হয়, অনেকেই দেখে আছিস, মানে দেখেছিস হয়তো, কি দেওয়া হয়, চুন দেওয়া হয়, চুন, যেটাকে CaOH এর হোল্টু বলা হয়, যাই হোক। হ্যাঁ স্যার, পুকুরে চুন দিতে হ্যাঁ, দেখছি। পুকুরে চুন দিতে দেখেছি, সেইটাই। তার কারণ হচ্ছে কি, না, ওই যে যখনই বৃষ্টি টিষ্টি হয়, তখনই যেটা বললাম, বিভিন্ন গ্যাসের সঙ্গে মিশে কি হয়, অ্যাসিড ট্যাসিড তৈরি করে দেয়। আর চুনটা কি হয়, ক্ষারীয় হয়, বোঝা গেল। চুন ক্ষারীয় হওয়ার ফলে কি হয়, যখনই তুই পুকুরে দিচ্ছিস বা ঝিলে দিচ্ছিস বা কোথাও দিচ্ছিস, যেখানে মাছ চাষ করেছিস সেখানে দিচ্ছিস, তার ফলে কি হয়, ক্ষারীয় হওয়ার কারণে ওই আম্লিকটাকে বা অ্যাসিডটাকে কি হয়, কমিয়ে দেয়। সেটা প্রশমের দিকে আস্তে আস্তে করে নিয়ে যায়, সেই জন্য চুন দেওয়া হয়, বোঝা গেল প্রতিকার। এবারে 3 নম্বর আরেকটা ছিল কৃষিকাজের প্রভাব। কৃষিকাজেও তোরা অনেকেই দেখেছিস, যা বলবো সেই জন্য বললাম, যা এগুলো পড়াচ্ছি তোরা দেখেছিস আগে। কৃষিকাজের প্রভাব, তো একই জিনিস, অম্ল বৃষ্টিটা যে হলো, সেটা তো শুধু আর মাছ চাষে আসবে এমনটা নয়, তো পুরো জায়গাটায় পড়বে বৃষ্টি হলে। এরকম তো নয় যে তোর ঝিলটায় পড়লো, পুকুরটায় পড়লো, আর যেখানে তুই ধান চাষ করেছিস বা গম চাষ করেছিস ওখানে বৃষ্টি হলোই না, এরকম তো হয় না কখনো। তো কি হচ্ছে, সব জায়গায় পড়ছে। তো তার ফলে অম্লবৃষ্টি যখন কৃষিকাজে হচ্ছে, তখন কি হয়, ওই যে তুই উদ্ভিদটা বা গাছটা বা চারাটা তুই লাগিয়েছিস, সেগুলো কি হয়, ওর বৃদ্ধি হয় না খুব একটা। তুই যেগুলো লাগিয়েছিস যদি হয়েও যায় বাই চান্স, বৃদ্ধি হয় না। আর না হলে তো জন্মাই না, হয় জন্মাবে না যদি বেশি আমলিক হয়, আর অথবা যদি তোর গাছ জন্মেও যায় বা ধান যদি জন্মেও যায়, তখন কি হয়, খুব একটা বৃদ্ধি হয় না, বোঝা গেল। এবার যখন বৃদ্ধি হয় না, তখনই কি করে, প্রতিকারের উপায় কি, তখন কি করে লোক, সার দেয়, তাই না। লোক সার দেয় কেন, তার কারণটা কি? 1 নম্বর হচ্ছে তো পোকামাকড় আছেই, 2 নম্বর হচ্ছে কি, এই মানে এর জন্য, মানে জলের জন্য। এবারে 2 ধরনের সার দেওয়া হয়। আচ্ছা, কৃষিকাজের প্রভাবটা বোঝা গেল। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে প্রতিকার। প্রতিকারে কি বললাম, যে 2 ধরনের সার দেওয়া হয়। যদি বেশি আমলিক হয়ে যায়, দেখবে দুটোই বিপদ, বেশি আমলিকটাও বিপদ, বেশি ক্ষারীয়টাও বিপদ। কিন্তু বেশিরভাগটা কি হয়, আমলিকই হয়, মানে বেশিরভাগ অম্লবৃষ্টির জন্য আমলিক হয়ে যায়, ক্ষারীয়র থেকে বেশি আর কি। সেই জন্য যদি বেশি আমলিক হয়ে যায়, তখন কি করা হয়, না তখন ওই যে মানে যেই তুই কৃষিকাজ ধান গম যা লাগিয়েছিস, তখন কি হয়, চুন ছড়ানো হয়। বেশি আমলিক হ্যাঁ হলে। স্যার। এবারে বেশি ক্ষারীয় হলে হচ্ছে বিপদ। বেশি ক্ষারীয় হলে কি ছড়ানো হয়, জৈব সার বা কম্পোস্ট সার, বেশি ক্ষারীয়, জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করা হয়, জৈব সার ছড়ানো হয়। তাহলে এই গেল কি কৃষিকাজের প্রভাব আর তার প্রতিকার। প্রথমে দেখেছি যে পিএইচ এর গুরুত্বটা কিরকম, সেটা 0 থেকে 14-র মধ্যে কিরকম ভাবে ভ্যারি করে। তারপরে দেখেছি কোন দিকে আম্লিক বা অ্যাসিড, কোন দিকে ক্ষার। তারপরে দেখেছি আমরা কি তার প্রভাব দৈনন্দিন জীবনে, 3টা আমরা দেখেছি, যে মানব জীবনে কিভাবে প্রভাব, মৎস্য চাষে কিভাবে গুরুত্ব রয়েছে, আর কৃষিকাজে কিভাবে গুরুত্ব রয়েছে। তার আগে আমরা দেখেছিলাম অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কি, আর সেগুলো এর উপরে কিভাবে এফেক্ট করে। এবারে আমরা দেখব যে আমাদের এখানে যে বললাম না, বিভিন্ন মানে গ্যাস থাকে, আর বেশিরভাগই দেখ, আমি বলেছি দেখ, অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, যাই বলে আমরা কি দেখ অক্সাইড, সেটা কি, আমরা দেখবো যে অক্সাইড কি। অক্সাইড হচ্ছে মেনলি কি, না অক্সিজেন আর অন্য কোনো মৌলের সাহায্যে গঠিত হয় অক্সাইড, না অন্য, তাহলে অক্সাইডটা কি, অক্সাইডটা কি,
না অন্য কোনো একটা মৌল থাকবে? অন্য কোনো মৌল থাকবে, তার সঙ্গে কি থাকবে? অক্সিজেন থাকবে। মানে অক্সিজেনের সঙ্গে অন্য কোনো একটা মৌলের বিক্রিয়া হবে, সেটাকে বলছে অক্সাইড। এবার অক্সাইড মেনলি কি হয়, দু ধরনের হয়। আচ্ছা, মানে অনেক দিক থেকে হয়। যদি তুই ক্ষারীয় আম্লিকের দিক থেকে দেখিস, সেদিকেও দু ধরনের হয়, মানে ক্ষারীয় অক্সাইড, আম্লিক অক্সাইড। আর একটা হয় যেটা তুই ধাতুর দিক থেকে দেখলে, ধাতব অক্সাইড, অধাতব অক্সাইড। কিছু না, এগুলো মেনলি শুধু নাম, মানে তুই নামের মধ্যেই লুকিয়ে আছে। যদি বলিস ধাতব অক্সাইড, অধাতব অক্সাইড, সেটাই কি? যদি তুই বলিস ধাতব আর অধাতব, নামের মধ্যেই লুকিয়ে। ধাতব অক্সাইড মানে কি, এই যে অন্য কোনো মৌলটা যে আছে সেটা কি হবে? ধাতু হবে, আর কিছু নয়। আর অধাতব মানে কি, যেই অন্য কোনো মৌলটা যে আছে সেটা অধাতু হবে, এটাই হচ্ছে পার্থক্য। আর অক্সিজেন তো আছেই। ধাতব মানে ধাতু হবে অন্য কোনো মৌলটা, অধাতব মানে কি, ওটা ধাতু না, ও ধাতু হবে। এটাই হচ্ছে পার্থক্য ধাতব আর অধাতব অক্সাইডের মধ্যে। এবারে ধর একটা আমি জাস্ট বলছি, ধর ধাতব অক্সাইড যেটা, ধর যেটা কি ধাতু বললাম, তাহলে কি হতে পারে? এফি হতে পারে, মানে লোহা। এফি মানে লোহা, লোহা দিয়ে যেটা অক্সাইড হবে এফিও, ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড। তাহলে দেখ অক্সিজেন আছে, তার সঙ্গে ধাতু আছে, সেই জন্য আমরা বলছি এটা কি ধাতব। এখানে দেখ অক্সিজেন আছে, তার সঙ্গে লোহা আছে, ধাতব। তা অন্য কিছু ধাতু ধাতু থাকতে পারে, ম্যাঙ্গানিজ বা ধর আয়রন, তো এটাই এইরকম আর কি। আর অধাতব মানে কি, অধাতব হচ্ছে কি, ধর SO2। অক্সিজেন আছে আর সালফার আছে, সালফারটা ধাতব নয়, সেই জন্য এটা অধাতব। বা কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে অক্সিজেন আছে, বাট কার্বনটা ধাতব না। তো ধাতব ধাতবের মধ্যে মেন পার্থক্যটা কি বললাম তাহলে? ধাতব অক্সাইড যেইগুলো, সেইগুলোতে অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলটা যেটা থাকবে সেটা হচ্ছে কি ধাতু হবে। আর অধাতব অক্সাইডে অন্য কোনো মৌল যেটা হবে সেটা কি হবে? ধাতু হবে না, অধাতু হতে হবে, সেটাকে বলবো আমরা অধাতব। তার আমরা এক্সাম্পলও দেখলাম, উদাহরণও দেখলাম। এবারে আর দু রকমের অক্সাইড যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে বললাম তোদেরকে যে আম্লিক আর ক্ষারীয়। এটারও নামের মধ্যেই আছে। আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড কি না, যেই অক্সাইড গুলো কি হয়, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তাদেরকে বলা হয় আম্লিক অক্সাইড। তা আম্লিক যেহেতু, সেটা বিক্রিয়া করবে কার সঙ্গে? ক্ষারের সঙ্গে। তাহলে যেসব আমি লিখছি না যেসব অক্সাইড বলে, তাহলে কি করে, মেন যে পোর্শনটা সেটা লিখছি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তাহলে আম্লিক গুলো কি করবে? সবসময় উল্টো হবে, হ্যাঁ। আম্লিক গুলো বিক্রিয়া করবে কার সঙ্গে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। আর ক্ষারীয় যারা, তারা কি করবে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। এবারে আমি লিখেছি দেখ, দুটো তিনটা করে এক্সাম্পল আছে, বইয়ে দেখবি আরো এক্সাম্পল থাকবে। সেখানে আম্লিক অক্সাইডের এক্সাম্পল H2SO3, সালফিউরাস অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, আরো দিতে পারিস H2CO3 দিতে পারিস, কার্বনিক অ্যাসিড, এরকম টাইপের আর কি। আর আর যেটা ক্ষারকীয় অক্সাইড, তার দেখ উদাহরণ দিয়েছি কতগুলো, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, আরো বিভিন্ন আছে, দিতে পারিস। তো এখান থেকে একটা মেন জিনিস লক্ষ্য করা, মানে তো লক্ষ্য করছিস আমি জানি না, যেগুলো আম্লিক অক্সাইড সেখানে দেখ কোনোটা ধাতু নেই, দেখ সালফার, কার্বন, দেখতে পাচ্ছিস। আর ক্ষারকীয় অক্সাইডের উদাহরণগুলোতে দেখ লোহা, এটাও লোহা, আরো আমি দিতে পারি Mn2O3 দিতে পারি, ম্যাঙ্গানিজ অক্সাইড দিতে পারি, MnO দিতে পারি, বা যাই হোক, যেগুলো হচ্ছে কি ধাতু। সেই জন্য ধাতব যে অক্সাইড গুলো, সেইগুলো মেনলি কি করে? ক্ষারকীয় অক্সাইড তৈরি করে, ক্ষারীয় অক্সাইড তৈরি করে। আর যেইগুলো, তার এগুলো কি বললাম লিখে দিই, এগুলো মেনলি কি ধাতব অক্সাইড। তাহলে কি করে? ধাতব অক্সাইড গুলো ক্ষারীয় দ্রবণ তৈরি করে, আর আম্লিক আর এগুলো কি করে?
অধাতব অক্সাইডগুলো আম্লিক দ্রবণ তৈরি করে। আর একটা থাকে, তাহলে আমরা বললাম কি আম্লীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড। আর একটা আছে কি উভধর্মী অক্সাইড। তা যেসব অক্সাইড কি হয় না তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইড আর তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইডের মতো আচরণ করে, অর্থাৎ তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়া করেই লবণ ও জল উৎপন্ন করে, তাদের উভধর্মী অক্সাইড বলে। তাহলে কি আমরা আম্লিক অক্সাইডে কি পড়েছিলাম? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল। ক্ষারকীয় অক্সাইড কি পড়েছিলাম? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। আর উভধর্মী অক্সাইডটা কি করে? উভধর্মী অক্সাইড এটা কি করে? এটা হচ্ছে তীব্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও লবণ ও জল উৎপন্ন করে, আর তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ ও জল উৎপন্ন করে। মানে আমি এ পাশেও আছি ও পাশেও আছি, বোঝা গেল? সেটাই হচ্ছে উভধর্মী। উভধর্মী মানেই তো ওটা, উভয় ধর্ম যে অক্সাইডগুলো পালন করে তাকেই বলা হয় কি উভধর্মী অক্সাইড। সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। যেমন হচ্ছে কি জেডেনও, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড হচ্ছে কি তোর উভধর্মী অক্সাইড, যেটা হচ্ছে কি HCl এর সঙ্গে বিক্রিয়া করে, আবার ক্ষারক মানে NaOH এর সঙ্গেও বিক্রিয়া করে। আর একটু আছে যেটা, সেটা হচ্ছে কি তোদের লবণ। লবণটা খুব একটা তোদের নেই আশা করি। লবণ হচ্ছে তোদের মেনলি কি হয় না অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর তুল্য যৌগমূলকের দ্বারা আংশিকভাবে বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হওয়ার ফলে যে যৌগটা উৎপন্ন হয় তাকে বলা হয় লবণ। এবারে লবণের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে কি নর্মাল সল্ট, যেগুলো যেগুলো আমরা এমনি নর্মালি ইউজ করি, যেগুলো সল্টগুলো। আর হচ্ছে কি আম্লিক লবণ, আর এটা হচ্ছে ক্ষারীয় লবণ। আম্লিক মানে বুঝতেই পারছিস যেগুলোতে হচ্ছে কি থাকে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, আর ক্ষারীয় লবণ মানে কি যেগুলো হচ্ছে বেশ বেশি থাকে মানে ক্ষার। এবারে সমিত লবণ কোনগুলো? সমিত লবণ বা নর্মাল সল্ট যেগুলো সেগুলো কোনগুলো না অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর তুল্য যেইগুলো মানে যৌগমূলক আছে সেইগুলোর প্রতিস্থাপিত হওয়ার উৎপন্ন যৌগকে সমিত লবণ বলা হয়। যেগুলো আম্লিক সেগুলো কি বহু ক্ষারীয় অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য, আর ক্ষারকীয় লবণ যেগুলো সেগুলো বহু আম্লিক ক্ষারকের মানে প্রতিস্থাপিত যৌগ। এইগুলো তিনটা জাস্ট তারা পড়ে নিবি, মানে সমিত লবণ কাকে বলে, আম্লিক লবণ কাকে বলে, ক্ষারকীয় লবণ কাকে বলে। শুধু একটাই পার্থক্য হবে, যেটা আম্লিক হবে সেটা বহু ক্ষারীয় অ্যাসিড হবে, যেটা ক্ষারকীয় হবে সেটা বহু আম্লিক অ্যাসিড হবে, যেটা সমিত লবণ বা নর্মাল সল্ট যেটা সেটা নর্মালি অ্যাসিড হয়। আমরা একটু আগে যেগুলো পড়েছি ভালো করে মনে কর, তোর কি প্রয়োজন ক্ষারকীয় অক্সাইড আম্লিক অক্সাইড, সেখানে একই রকমই দেখ। আমরা যখন পড়েছিলাম এই যে ক্ষারকীয় আম্লিক অক্সাইড যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, ক্ষারকীয় অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, সেই রকমই তোর কি হচ্ছে লবণেও একই রকম। তো লবণ যেটা থাকবে, সেই লবণ যেখানে থাকবে, যেটা বললাম আমি যে এতক্ষণ ধরে, তাহলে কি হলো না অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু কিংবা ওই ধাতুর সমতুল্য মানে একই রকম কোন ধাতু হতে পারে, তার যৌগ যেটা হবে তার দ্বারা আংশিকভাবে কিংবা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হওয়ার ফলে যে যৌগটা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে লবণ। এবারে যদি নর্মালি অ্যাসিড হয় মানে অ্যাসিডের প্রতিস্থাপন যৌগ যেটা আমি বললাম সেটা যদি হয় সেটাকে বলা কি সমিত লবণ। মানে নর্মাল যে কোনো সল্ট, পটাশিয়াম নাইট্রেট হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, নর্মালি যেগুলো হয়। আম্লিক লবণ হবে কখন না যেই অ্যাসিডটা লিখেছি ওর আগে শুধু হয়ে যাবে কি বহু ক্ষারীয়। কি হবে? শুধু বহু ক্ষারীয়। যেটা হবে তার উল্টাটা লিখতে হবে। আম্লিক লবণ, আম্লিক লবণ কি হবে? শুধু বহু ক্ষারীয়। বাদ বাকি যা আছে তা বহু ক্ষারীয় অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর ধাতু বা ধাতুর তুল্য যৌগমূলকের দ্বারা আংশিক রূপে বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হওয়ার ফলে যে যৌগটি উৎপন্ন হয়
এখানে প্রতিস্থাপিত হওয়ার ফলে লিখে দে। না হলে ওটা তোরা নিজেদের মতো বইয়েও আছে, দেখে নিবি। যে যৌগটিকে বলা হয় লবণ, এখানে হবে কি, তাকে বলে আম্লিক লবণ। ক্ষারীয় লবণ হলে কি হবে, ক্ষারীয় বা ক্ষারকীয় যাই হোক, তখন কি হবে, বহু ক্ষারীয়, বহু ক্ষারীয় হবে না, তখন হবে কি, যখনই আম্লিক হবে তখনই বলেছি উল্টোটা হয় সবসময়, সেই জন্য এখানে কি হয়েছে, বহু ক্ষারীয় অ্যাসিড। তাহলে ক্ষারীয় হলে কি হবে, বহু আম্লিক ক্ষারের, উল্টো হবে সবসময়। বহু আম্লিক ক্ষারের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর তুল্য যৌগমূলকের দ্বারা আংশিক রূপে বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হওয়ার ফলে যে যৌগটি উৎপন্ন হয় তাকে বলে ক্ষারীয় লবণ। যা ছিল সব সেম, দেখ যা ছিল সব সেম, শুধু বহু ক্ষারীয় একটা হচ্ছে বহু আম্লিক ক্ষার, একটা হচ্ছে বহু ক্ষারীয় অ্যাসিড, এইটাই শুধু পার্থক্য, বাকি সব একই। দেখ এবারে এদের মধ্যে একটা একটা করে উদাহরণ দেখে নিবি, চ্যাপ্টার শেষ, মোটামুটি চ্যাপ্টার তোদের শেষ। এক্ষুনি যেটা বললাম, ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়া কি হয়, লবণ ও জল উৎপন্ন হয়, এটা হচ্ছে কি অ্যাসিড, কারণ এখানে এইচ আছে, এখানে এইচ এর জন্য অ্যাসিড, এটা ওএইচ মাইনাসের জন্য ক্ষার, অ্যাসিড। এবার দেখ এই ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, যেটা বললাম এক্ষুনি, লবণ আর জল উৎপন্ন হয় কি, NaCl, সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলে লবণ, আর উৎপন্ন হয় কি, এখানে একটা এইচ, এখানে OH, উৎপন্ন হয় কি H2O যেটাকে বলে জল। তাহলে আমরা ভালো করে দেখ লক্ষ্য করলাম আমরা কি হয়, ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ আর জল উৎপন্ন হয়। তাহলে এখান থেকেও লবণের একটা ধারণা পাওয়া যায়। সেই জন্য এই লবণটা কি না, লবণ হচ্ছে অ্যাসিডের একটা প্রতিস্থাপনযোগ্য কোনো হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর তুল্য যৌগ। দেখ এইচ ওখানে ছিল হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর তুল্য কোনো যৌগ, তার দ্বারা কি হচ্ছে, এই যে বিক্রিয়া করে, আংশিকভাবে বিক্রিয়াও হতে পারে, সম্পূর্ণভাবেও প্রতিস্থাপিত করতে পারে। এই যে এন এর সঙ্গে ধর, এই যে এন এর সঙ্গে কার বিক্রিয়া হলো, সিএল গেল, সেটাই তো গেল NaCl। আর কি হলো, এই যে এইচ ছিল তার সঙ্গে OH এর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে, H2O। তাহলে সেটাই বলছে, দেখ যৌগমূলকের দ্বারা, এই যে যৌগমূলকের দ্বারা, তারপরে কি বলছে, আংশিকভাবেও হতে পারে কিংবা সম্পূর্ণভাবে হতে পারে, মানে হতে পারে যে 90% উৎপন্ন হয়েছে, 95% উৎপন্ন হয়েছে, তাহলে আংশিকভাবে হলো মানে কম কিছুটা, আর সম্পূর্ণভাবে মানে কি পুরোটাই 100%। সেটাই বলছে, আংশিকভাবে বিক্রিয়া করতে মানে আংশিকভাবে উৎপন্ন করতে পারে, সম্পূর্ণরূপে উৎপন্ন করতে পারে। তাহলে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হওয়ার ফলে, মানে রিপ্লেস করে দিল, প্রতিস্থাপিত হয়ে গেল, তার ফলে যে যৌগটা উৎপন্ন হচ্ছে তাকে বলে লবণ। এই যে যে যৌগটা উৎপন্ন হচ্ছে তাকে কি বলছে, লবণ। এখানে NaCl। মানে কোশ্চেন গুলো বোঝ, দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব কি, এটা হচ্ছে নর্মাল কোশ্চেন, মানে এটা হচ্ছে কি বলবো, একটা কোশ্চেনের ভেতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তো যদি একবারে যদি এই কোশ্চেনটাই পড়ে যে দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব কি, যদি 3 নাম্বার দেয়, তাহলে তোরা লিখতে পারিস তিনটেই, মানে তিনটেই একটু বড় বড় করে লিখতে পারিস, 2-3 লাইন করে। যেমন প্রথমে লিখলি যে 1 নম্বর দিয়ে দাঁতের ক্ষয়, এবার দাঁতের ক্ষয় লিখলি যে আমলিক হলে দাঁতের ক্ষয় হয়, সেটা ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে এর মানে অ্যাসিড উৎপন্ন করে, সেই অ্যাসিড দাঁতের ক্ষয় করে, 2-3 লাইন লিখলি। তারপরে লিখলি যে, তারপরে লিখলি কি না, মৎস্য জীবনের প্রভাব, মানে মৎস্যের যে প্রভাব, মৎস্য চাষের যে প্রভাব সেটা লিখলি 2 লাইন বা 3 লাইন। তারপরে কি হলো, কৃষিকাজের প্রভাব লিখলি 2 লাইন বা 3 লাইন, ঠিক আছে, ওকে। বাট যদি দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব কি 2 নাম্বার দেয়, তখন কিন্তু একটু তোকে শর্টে লিখতে হবে, মানে তিনটেই লিখবি কিন্তু লাইনটা তোকে কমিয়ে দিতে হবে, 1 লাইন করে প্রতিটাই লিখে দিলি, তিনটায় 3 লাইন। এবারে তো কোশ্চেন যেটা পড়ে এর ভেতর থেকে কোশ্চেন পড়ে কিরকম কোশ্চেন, যে মৎস্য চাষে পিএইচ এর গুরুত্ব কি তা লেখো, 2 নাম্বার। বা বলতে পারে যে কৃষিকাজে পিএইচ এর গুরুত্ব কি, 2 নাম্বার, বোঝা গেল। তো এর মধ্যে সব আছে, দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব কি এর মধ্যেই সব আছে, মানে কৃষিকাজের ওপর প্রভাবও আছে, মৎস্য চাষের ওপর প্রভাবও আছে, আর এগুলো তো সেই সংজ্ঞা নয়, মানে এগুলো তো বানিয়ে বানিয়ে লিখবি, তোকে নিজেকে একবার পড়তে হবে 2-3 বার বা 4-5 বার করে, তারপরে তুই বানিয়ে বানিয়ে লিখবি। এইগুলো তো সেই ইতিহাসের মতো আর কি, এইগুলো তো সংজ্ঞার কিছু নয়। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেনটা? এই 3-4টে কোশ্চেন এইগুলো মনে হয় লিখে নে।
এগুলোর মধ্যে মোটামুটি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর শর্ট কোশ্চেন যেটা বললাম, একটা শর্ট কোশ্চেন বললাম যে যেগুলো ধাতব অক্সাইড হয় সেগুলো কি হয়, যেগুলো অধাতব হয় সেগুলো কোন অক্সাইড হয়, সেটা আমি লিখে দিয়েছি অলরেডি আগের পেজে। সেই কোশ্চেনগুলো মোটামুটি এইগুলো হলেই চ্যাপ্টার মোটামুটি শেষ। আর কিছু যদি বাকি থেকে যায় পরে তখন তোরা দেখলে আমাকে বলিস, তাহলে সেগুলো পড়িয়ে দেবে। মোটামুটি এই চ্যাপ্টার শেষ। এর পরে আছে তোদের জল, যতটা সম্ভব মনে হয়। আর তোরা তো সবাই জানিস জল মানেই জীবন, এই আর কি। তো এইগুলো তোরা পড়, যদি কোথাও আটকায় ভিডিও দেখ, আমি তো পিডিএফ পাঠিয়ে দেবো, পিডিএফ দেখতে পারিস, বা ভিডিও কোথাও আটকে গেলে ভিডিও দেখতে পারিস, এই আর কি। বা তোরা বইয়েই সবকিছু মেনলি পেয়ে যাবি।